আমি যে ওনার ওয়াইফ ছিলাম সে আমাকে সবসময় আপনি বলে সম্বোধন করতো। তো এটা নিয়ে তার সাথে আমার খুব রাগারাগি হতো। সে বাহিরের কোনো একটা পুরুষ। সে যে আমার হাসব্যান্ড সেটা আমার মনে হতো না। আমার যখন বয়স ১৫ বছর তখন আমার বিয়ে হয়। পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ে দেওয়ার পর আমার হাসব্যান্ড একটা জব করতো। তো উনি আমাকে ওরকমভাবে সময় দিত না। উনি উনার নিজের মতো করে থাকতো। তো সে আমাকে কখনো ঘুরতেও নিয়ে যেত না। মানে তার সাথে এক কথায় আমার ওরকম ভালো একটা বন্ডিং ছিল না। বোঝা যেত যে সে বাহিরের কোনো একটা পুরুষ। সে যে আমার হাসব্যান্ড সেটা আমার মনে হতো না। আমি যে ওনার ওয়াইফ ছিলাম সে আমাকে সবসময় আপনি বলে সম্বোধন করতো। তো তাকে আমি অনেকবার বলছি, "তুমি আমাকে কেন আপনি করে বলো?" তো উনি বলতো আমাকে এভাবে, "আমার ভালো লাগে তাই।" আমার আত্মীয়স্বজনরা তারাও হাসতো যে আমার হাসব্যান্ড আমাকে আপনি করে বলতো। তো এটা নিয়ে তার সাথে আমার খুব রাগারাগি হতো। মানে উনার সাথে একটা হাসব্যান্ড ওয়াইফ এর যে একটা ভালো একটা সময়, ভালো একটা কথাবার্তা তার সাথে আমার এরকম কোনো কিছুই হতো না। উনি আসতো বাসায়, উনার মতো করে উনি থাকতো। খুব দূরত্ব ছিল তার সাথে। তো এরকম করতে, করতে প্রায় ১.৫ বছরের সময় আমি বেবি কনসিভ করি। তারপর আমি আমার নিজের বাসায় আমার বাবার বাড়িতে আমি চলে যাই। চলে যাওয়ার পর আমার বেবি হলো। বাচ্চা হওয়ার পর আমি ৩ বছর আমার বাবার বাড়িতে থাকি। উনি আমাকে প্রায় সময় নিতে আসতো, বলতো, ওনার ফ্যামিলিও বলতো আমাকে যাওয়ার জন্য। কিন্তু আমি যাব না। কারণ উনার সাথে আমার ওরকম কোনো মিল ছিল না। উনি আমার সাথে সময় দিত না। উনি আমার সাথে কথা বলতো না। কোনো ভালো ব্যবহার ছিল না। উনি উনার মতো থাকতো। এর জন্য আমি আমার বাবার বাড়িতে থাকতেই পছন্দ করতাম। উনি আসতো আমাদের বাসায়। আইসা উনি আমার সাথে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করতো। তারপরে উনি আবার চলে যেত উনার বাসায়। তারপর এক পর্যায়ে গিয়ে আমি বাচ্চা হওয়া ৩ বছর পর আমার বাবার বাড়ি থেকে আমি উনাকে বলি যে, "তোমার জয়েন্ট ফ্যামিলি ওখানে থাকতে আমি কমফোর্টেবল না। আলাদা তোমার সাথে থাকতে চাই। তুমি আমার জন্য ফ্ল্যাট বাসা নাও। আমি আমার বাবার বাড়ির এখানে ফ্ল্যাট বাসা নিতে চাই। তোমার সাথে আমি এখানে থাকবো।" তো সে ১ম এই বিষয়টা নিয়ে রাজি হয় না। হয় না। তারপর এক পর্যায়ে সে অনেক বলার পরে সে রাজি হলো। হওয়ার পর তারপর আমরা ফ্ল্যাট বাসা নিয়েই আমার বাবার বাড়ির কাছাকাছি ফ্ল্যাট বাসাটা নেওয়া হইছে। আমি আর উনি একসাথে সংসার করি। সেম ওইভাবে আগের মতন উনি উনার মতন, আমি আমার মতন এরকম করতে, করতে ৩ বছর উনার সাথে আমি থাকি। মানে সংসার করি। তো এক পর্যায়ে তার সাথে আমার খুব ঝগড়া হয়। যে কেন সে আমাকে ইগনোর করে চলে? কেন সে আমার সাথে ভালো আচরণ করে না? এক পর্যায়ে তার সাথে আমার এগুলা নিয়ে খুব ঝগড়া হয়। হওয়ার পর ফ্যামিলিরা বসে, আমার বাবা-মা বসে, উনার বাবা-মাও আসে। এক পর্যায়ে আমার আব্বু বলতেছে যে, "কি সমস্যা আমার মেয়ের সাথে?" তো উনি বলতেছে যে, "আমার কোন সমস্যা নাই।" তো আমি বলতেছি, "আমার তো সমস্যা। আমি তো এভাবে উনার সাথে সংসার করব না।" তার বাবা-মা আমাকে অনেক বুঝায়, ফ্যামিলিরা বুঝায় অনেক। তারপর আমি এক কথায় যে, "না আমি সংসার করব না।" মানে আমার এক কথায় স্টিল আমি উনার সাথে সংসার করব না। এভাবে সংসার হয় না। যেটা মনের থেকে হয় না সেটা বিচার করে করা সম্ভব না। তো উনি আর আমাকে ওরকম কিছু বলে নাই। উনি সবার সামনে থেকে চলে যায়। উনাদের বাসায় চলে যায়। চলে যাওয়ার পর আমি আমার বাবার বাসায় আবার চলে আসি। তো উনি আর আসে না। উনাকে আমি নিজের থেকে ফোন দেই। সে আমার ফোন ধরে না। সে আমাকে সব জায়গায় ব্লক করে দেয়। তো তার মধ্যে উনার বাবা-মা আইসা বলতেছে, "তুমি আমাদের বাসায় আইসা পড়ো।" তা আমি বলছি, "না আমি তো ওইখানে যাবো না। আর আপনারা কেন আসছেন আমাকে নিতে? যেখানে আপনার ছেলে আসার কথা ওইখানে আপনার ছেলে আসে নাই। আপনারা আসছেন। আমি তো আপনাদের সাথে যাবো না।" তারপর উনারা চলে যায়। চলে যাওয়ার পর প্রায় ৮ মাস উনাকে আমি দেখলাম যে উনি উনার বাচ্চার কোনো খবর নিচ্ছে না, আমার কোনো খবর নিতেছে না। মানে কোনো কনট্যাক্ট তার সাথে আমার নেই। উনি আমার কোনো ভরণ-পোষণ দিচ্ছে না, কোনো খবরই নিতেছে না। তো সম্পূর্ণ এগুলা আমার আব্বু বহন করতেছে সবকিছু। তো ৮ মাস পরে তাকে আমি ডিভোর্সের কাগজটা পাঠায় দেই। দেওয়ার পর সে আমাকে ফোন দিছে। ফোন দিয়া বলল যে, "আপনি ডিভোর্সের কাগজটা যেন পাঠাইছেন, আপনি কি ভেবে-চিন্তে পাঠাইছেন?" হ্যাঁ, আমি অনেক ভেবে-চিন্তে পাঠাইছি। তো উনি বলছে, "আচ্ছা ঠিক আছে।" এটা বলে সে ফোনটা কেটে দেয়। এটাই হচ্ছে তার সাথে আমার শেষ কথা, শেষ। কোন যোগাযোগ হয় না। আমি আমার মতন থাকতেছি। তারপর একদিন হঠাৎ প্রায় ১৫ দিন পরে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। তার সাথে আমার মানে টুকটাক কথা হয়। সে আমাকে ১ সপ্তাহ পর সে আমাকে প্রপোজ করে। আমি উনাকে হাসি দিয়ে বললাম যে, "আপনি আমাকে যে প্রপোজটা করলেন আমার সম্বন্ধে আপনি কতটুকু জানেন?" তো বলতেছে, "তোমার সম্বন্ধে কি জানার আছে?" আমি কি, "আমার সম্বন্ধে অনেক কিছু জানার আছে।" তারপর তাকে আমার ঘটনাগুলো সব বললাম যে, "আমি একটা বিবাহিতা মেয়ে ছিলাম। আমার ডিভোর্স হইছে। ১৫ দিন হইছে। আমার একটা মেয়ে বাচ্চা আছে।"
বলার পর সে আমাকে বললো, ঠিক আছে আমি এগুলা মেনে যদি তোমাকে যদি আমি মেনে নিতে পারি তোমার কোনো সমস্যা আছে? তো আমি বলতেছি না আমার কোনো সমস্যা না, যদি আমার অতীত মেনে নিতে পারেন তাহলে আমার সমস্যা নেই। সে ছিল একটা আনমেরিড ছেলে। তো তার সাথে আমার খুব ভালো গভীর সম্পর্ক হয়ে যায়। হয়ে যাওয়ার পরে ৩টা বছর পার করি, খুব ভালো সময় কাটাই ওনার সাথে। সবকিছু ঠিকঠাক। তার মধ্যে আমার বাসা থেকে আমার বিয়ের জন্য মানে প্রেশার দিতেছে, বিয়ের জন্য প্রেশার দিতেছে, বিয়ে দিবে। তা আমি তো এখন রিলেশন আছি, আমি তো অন্য জায়গায় কোথাও বিয়ে করব না। তারপরে আমি আমার বাবা মাকে বলি যে এরকম এরকম একটা ছেলের সাথে রিলেশন, এখন কিভাবে কি। তারপর আমার ফ্যামিলি এটা শোনার পরও তারা মেনে নেয় না। তারপর আমি ছেলেটাকে সব বলি যে বাসা থেকে এরকম এরকম ঝামেলা হইতাছে। তো ছেলেটা এক পর্যায়ে বললো যে ঠিক আছে আমি তোমার আম্মুর সাথে কথা বলবো, আমি নিজে কথা বলবো। তা আম্মুকে অনেক বুঝানোর পর, আম্মু তুমি কথা বলো, একটু কথা বললে দেখো কি বলে বা কি করতে চায়। আম্মু মানলো। আম্মুকে রেস্টুরেন্টে ডাকে, পরে আমরা রেস্টুরেন্টে যাই। যাওয়ার পর ছেলেটা আম্মুর সাথে কথা বললো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, বিয়ে করে আমি আপনার বাসায় রেখে দিব। আমার বোন বিয়ে হলে তারপর আমি আপনার মেয়েকে আমার বাসায় নিয়ে যাবো, আমার ফ্যামিলিকে জানাবো। তারপর মানে আম্মু মানে ছেলেটাকে দেখে মানে দেখে পছন্দ করে নাই, কথাবার্তায় সে পছন্দ করছে, মেনে নিল। তারপরে ছেলেটা ডেট দিল বিয়ে করবে। ওই ছেলেটার ফ্যামিলিটাকে ছেলে জানালো না, কারণ আমি একজন ডিভোর্সে ছিলাম, আমি একটা বাচ্চার মা ছিলাম, এজন্য সে তার ফ্যামিলিকে এখন জানাবে না। তার বোনের বিয়ে হলে তারপর সে ফ্যামিলিকে জানাবে। তারপর রাজি হয়ে গেল আমার ফ্যামিলি। তারপর আমরা নিজেরা ৩ তারিখ ঠিক করে আমরা বিয়ে করলাম। আমার ফ্যামিলি ছিল, বাট ওনার ফ্যামিলি কেউ ছিল না। বিয়ে করার পরে বাবার বাড়িতে আমি থাকি, আমার বাচ্চাটাকে নিয়ে আমি ওখানে থাকতেছি। সে আমার আমার সাথে কন্টিনিউ দেখা করতো, মানে যখন সে ফ্রি থাকতো তখন আমার বাসায় আসতো। কিন্তু রাত্রে স্টে করতো শুধু শুক্রবারে। এছাড়া সারাদিন সে যখন সময় পেতেছে তখনই সে আসতেছে, আসা মিস নাই, প্রতিদিনে সে আমার কাছে আসতেছে। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক যাচ্ছে, ভালো সম্পর্ক যাচ্ছে। বিয়ে ২ বছর পর মানে আমার যখন বিয়ে হয়েছে, হওয়ার ২ বছর পরে আমার হাজবেন্ডের ফ্যামিলি আর কি জানলো যে আমাদের বিয়ে হয়েছে। তো ওনারা আমার এটা মেনে নিছে, সম্পর্কটাকে ওনারা মেনে নিছে। নেওয়ার পরে ভালো সব ঠিকঠাক চলতেছে। বিয়ের পরের লাইফে আমি আমার শ্বশুর বাড়িতে আমি কখনো যাই নাই, আমাকে নেয় নাই, আমাকে আমার বাবার বাড়িতে রাখছে। যখন ওনাদের বাসা থেকে মেনে নেওয়ার পরের থেকে মানে আমার হাজবেন্ড আমার সাথে থাকা শুরু করছে, মানে আমাদের বাসায় উনি থাকে, কন্টিনিউ আমাদের বাসায় উনি থাকতেছে। হয়তো সপ্তাহে ১ দিন ২ দিন উনার বাসায় উনি যায়। তো উনি মানে আমার যে সেকেন্ড হাজবেন্ড ছিল উনি খুব রাগী ছিল। অল্পতে সে খুব রেগে যায়। সে আমার সাথে একসাথে থাকা শুরু করার পর থেকে ছোটখাটো বিষয় নিয়ে সে আমাকে খুব মারতো। মানে একটু পানির গ্লাস নিয়ে, পানির গ্লাসটা এরকম কেন, মানে বিছানা চাদরটা এরকম কেন, মানে এই ছোটখাটো বিষয় নিয়ে সে আমাকে খুব মারধর করতো। আমার বাবার বাড়িতে থেকে সে আমাকে খুব মারতো। একবার সে কাচ্চি নিয়ে আসছে, তো আমি না তার আগে খাওয়া দাওয়া করে ফেলাইছি। তো সে আমাকে খুব জোর করতেছে যে না তোমাকে খেতে হবে। তো আমি অল্প খেয়ে রেখে দিছি। সে উঠে খাবার গুলা সবগুলো জানলা দিয়ে ফালাই দিছে। ফালাই দিয়ে সে আমাকে খুব মারে, মাইরা সে এক পর্যায়ে আমাকে অজ্ঞান করে ফেলায়। তো আমি তো আমার হাজবেন্ডের প্রতি অনেক পাগল ছিলাম, মানে ওনাকে আমি এত পরিমাণ ভালোবাসছি যে আমার সবকিছু উজাড় করে আমি তাকে দিয়ে ফেলাইছি। তো উনি যে আমাকে মারছে, তা আমার আম্মুকে বললাম যে আম্মু তুমি ওরে কিছু বইলো না। আব্বুরও বললো ওরে কিছু বলতে না, ও যদি আমাকে মাইরা যদি হাসপাতালে ভর্তি করে ফেলায় তারপর ওরে তোমরা কোনো কথা বললো না। তো আমার আম্মু ওনাকে আর কিছু বলে না। তা আমার আম্মু আব্বু কখনো না ওনারা জিজ্ঞাসা করে নাই যে কেন আমার মেয়েকে মারছো। তারপর এক পর্যায়ে সে বলতেছে তার বিজনেসটা খারাপ, তা আমার আব্বুকে বলতেছে ১০ লাখ টাকা দিতে। তারপর আমার আব্বু উনাকে টাকাটা দিতে চাচ্ছিল না। আমি আব্বুকে অনেক কিছু বলে কয়ে হাতে পায়ে ধরে তারপর আমি আব্বুকে রাজি করাই। তো আব্বু তাকে ১০ লাখ টাকা দিবে না, আব্বু বলছে ৫ লাখ টাকা দিবে। তো আমি আমার হাজবেন্ডকে বলি যে এরকম এরকম ৫ লাখ টাকা দিবে। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে। তা আমি বলতেছি এই টাকাটা এখন আপনি যেমন ধার নিতেছেন এই টাকাটা আমাদের ব্যাক দিতে হবে। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে। তারপর উনাকে আমি আব্বু থেকে ৫ লাখ টাকা নিয়ে দেই। তো উনি দিব্যি ব্যবসা করে ভালো। তো এরকম করে কন্টিনিউ চলতে থাকে। এই যে শেখ হাসিনা সরকারটা যখন চলে যায় তখন আমাদের বিজনেসটা খারাপ হয়ে যায়, ব্যবসাটা খারাপ হয়ে যায়। যাওয়ার পর এক পর্যায়ে আমার হাজবেন্ড আম্মুকে বলে টাকা নাই। আমি আবার বলতেছি যে টাকা নাই এটা বললেই হইলো। তো এই কথা নিয়ে সে আমাকে খুবই মারে। সে আমার আম্মু এসে দেখে আমার চুলের মুঠি ভাবে ধরে রাখছে, ভাবে মারতেছে আমাকে। আম্মু বলতেছে তুমি আমার কি সমস্যা, আমার মেয়ের মারতেছো কেন, খবরটা তুমি আমার মেয়ের মারবা না। তারপর সে আমাকে ছেড়ে দেয়, সে চলে যায়। চলে যাওয়ার পর সে আবার পরের দিন আবার আসে, আইসা আমার থেকে মাপ চেয়ে আমার ভুল হয়ে গেছে, রাগ হয়ে গেছিল, ঠিক আছে। তারপর এরকম করে চলতে যায়। তারপর আসলো রোজা।
তো আমি দেখতেছি সে আস্তে আস্তে আমার থেকে দূরত্ব হয়ে যাচ্ছে। সে আমাকে সবাই যেন আমাকে কোথাও নিয়ে যায় না। আগে যেমন সে আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আমি তাকে ছাড়া কিছুই বুঝতাম না, যতই মারতো তারপর দিন শেষে আমরাই মিলতাম। এখন আস্তে আস্তে দেখি সে আমাকে ইগনোর করতেছে। সে রাত্রে 11টা বাজে সে বাসায় আসছে। আয়সা তারপরে সে ড্রিঙ্কস করে, করার পরে বেডরুমে আইসা মানে শুয়ে সে খুব বাজে ভাবে সে বকাঝকা করতেছে। তারপর সে আমাকে এরকম ভাবে রেগুলার সে মারে। তারপরে আমার ননদকে আমি ফোন দিয়ে জানাই যে তোমার ভাই আমাকে প্রতিনিয়ত মারে আর নেশা টেশা করে তোমার ভাই। পরে আমার ননদ আমাকে বলে নাই কিছু, বলছে আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি। তারপরের দিন আমার শ্বশুর রাত 12টা বাজে আমার আব্বুকে ফোন দিয়ে বলতেছে যে কালকে আমরা আপনাদের এখানে আসতেছি, লোকজন নিয়ে আপনি থাকবেন, আপনার মেয়েরে আমরা আনবো না। তা আনবো বলতেছে কেন আমার মেয়েরে আনবেন না, আমার মেয়ের দোষটা কি? তো বলতেছে কোনো দোষ নাই, আমাদের ছেলে যেহেতু ভালো না, আপনাদের মেয়েরে মারে, আমার ছেলে নেশা করে, এজন্য আপনার মেয়ে আমরা আনবো না। তো তারা বিচার সালিশ বসে। বিচারে সবাই অনেক রিকোয়েস্ট করে আমাকে নেওয়ার জন্য। তারা তাদের একই কথা যে না, তা আমরা এই মেয়ে নিব না, মেয়ের দোষ কি, কোনো দোষটা আমরা মেয়ে নিব না। আর ছেলে যদি নিয়ে খাইতে চায় ছেলেরা আমরা কিছু করে দিব, ছেলে বউ নিয়ে আলাদা খাবে। তো এখন না ওই আমার হাজবেন্ড বলতেছে তুমি কি চাও? তো বলতেছে না আমি আমার ফ্যামিলির বাইরে যাবো না, আমার ফ্যামিলি যেটা বলবে আমি সেটাই করবো। সবাইকে আমি যে আমার সংসারটা অ্যাটলিস্ট আমার বাঁচান, আমি এই সংসারটা ভেঙে গেলে আমি কিভাবে উঠে দাঁড়াবো? আমার একটা দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আপনারা যেভাবে পারেন আমার সংসারটা বাঁচান, ওদের একটু বুঝান। এমনকি আমার শ্বশুর পা ধরে আমি কান্না করছি যে বাবা আমার সংসারটা আপনি ভাঙেন না, আপনি আমাকে যেভাবে রাখতে চান আমি ঠিক ওইভাবেই থাকবো। দরকার পড়লে আমার বাবা মা ছেড়ে দিব, তা আপনি আমাকে নিয়ে যান। আমার শ্বশুরের মনটা এতটুকু আমার জন্য গলা নাই। এমনই বলছি বাবা আপনার একটা মেয়ে আছে, আমি আপনার মেয়ের মতন, আপনি আমার সংসারটা ভাঙেন না, এতটুকু একটা কারণে। তারপর সে আমার কথাটা রাখলো না। অনেক চেষ্টা করার পরেও তারা আমাকে রাখলো না। আমার ডিভোর্সটা হয়ে যায়। আমি তো প্রায় পাগলপারা হয়ে গেছিলাম, আমি সুইসাইড করার ডিসিশন নিয়েছি। কিন্তু আমি করি নাই কারণ আমার ফ্যামিলি আছে, আমার একটা বাচ্চা আছে। আমি সুইসাইড করলে আমার বাচ্চাটা পুরো এতিম হয়ে যাবে। এখন উনি ওনার মতো আছে, আমি আমার মতো আছি। এই আর কি আমার চলতেছে। হ্যাঁ, এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। উনাকে ছাড়া আমি ভালো আছি। এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে গেছে। এখন আমি আমার মতন ভালো আছি আলহামদুলিল্লাহ। উনি যে আমাকে অত্যাচার গুলা করছে, উনি যে আমার মানে কষ্ট গুলা দিছে, সেগুলা থেকে আমি এখন অনেক ভালো আছি, আমি মুক্ত আছি। কিন্তু উনি আমাকে যে কষ্ট গুলা দিছে এগুলা থেকে উনি কখনো মাফ পাবে না। উনি ওনার ফ্যামিলি প্ল্যান করে আমাকে ধ্বংস করছে। আমার বাবার টাকা পয়সা গুলা ওনারা হাতায় নিছে।